নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে স্বাগত। শৈশব আর যৌবনের বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে থাকা টিনেজের মেয়েদের অনেক বড় বিড়ম্বনা আছে, আর তা হলো পুরুষের নজর আর বিহেভিয়ারকে ঠিক করে বোঝা। স্নেহ, বন্ধুত্ব আর বাসনার মধ্যে পার্থক্য করতে অনেক কনফিউশন হয়, সময় লাগে। যেমন কোল্ড ড্রিঙ্কের কথাই ধরুন না, এমনিতে তো একটা সিম্পল অফার দেওয়া হয়ে থাকে, কিন্তু কে জানে সরলতার পেয়ালায় হিংস্রতার বিষ মেশানো আছে কিনা। ছাগলের রূপে সামনে হয়তো বাঘ দাঁড়িয়ে, বাঘের ভুলিয়ে ভালিয়ে ফোসলানো একটা সংকেত, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়বে। যে মেয়েটি এই সংকেত বুঝেছে সে বেঁচে গেছে, আর যে এটা বোঝেনি। 16ই ডিসেম্বর 2010, নতুন দিল্লি। আপনি তো বলেছিলেন আপনার মা বাবার সঙ্গে দেখা করাবেন, কোথায় তারা? বাইরে কোথাও গেছে, হয়তো এসে যাবে। ষোলো বছরের দিশা এটা বুঝতেই পারেনি যে ও এই জালে নিজে এসে ধরা দিয়েছে। নতুন দিল্লির উত্তমনগরের বাসিন্দা দিশার বাবা ফৌজে হাবিলদার ছিলেন। দিশা ক্লাস 11-এর স্টুডেন্ট ছিল। দিশা ও মেডিকেল এন্ট্রান্স এক্সামের জন্য তৈরি হচ্ছিল, যা ওকে ক্লাস 12-এর পর দিতে হতো। দিশা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আরে কালকে যেমন ছিলাম তেমনই আজকে আছি। আরে এই বইটা খুঁজছিলে না তুমি? আরে বাহ, মেডিকেল বুকস। থ্যাংক ইউ সো মাচ দাদা। আরে চুপ কর, আবার থ্যাংক ইউ দিচ্ছিস? থ্যাংক ইউ সো মাচ দাদা। তুই ডক্টর হলে তো সমস্ত এলাকারই লাভ হবে। হ্যাঁ, মন দিয়ে পড়িস, বুঝেছিস? নিশ্চয়ই দাদা, আমি পুরো চেষ্টা করব। জয় দিশার পরিবারের পরিচিত ছিল। ওর প্রপার্টি বিজনেস ছিল, আর অফিস দিশার বাড়ির ঠিক পাশেই ছিল। মা, মা আমি যাচ্ছি, আমার কোচিং ক্লাসের জন্য অনেক লেট হয়ে যাচ্ছে। কোথাও যাবে না তুমি দিশা, খাবার তৈরি হয়ে গেছে, আগে খাবার খেয়ে নাও। আর যদি দেরি হয় তাহলে রোহিত ছেড়ে আসবে তোমায়, ও পৌঁছে দেবে। ওহো, আমার ডক্টর নিয়ে ফিরে এসেছে স্কুল থেকে। বাবা, তোমাকে কতবার বলেছি আমাকে ডক্টর নি বলে ডেকো না, যখন হয়ে যাব তখন ডেকো। জানো বাবা, আমাদের ছুটকি যদি ডাক্তার নাও হতে পারে, কম্পাউন্ডার নিশ্চয়ই হয়ে যাবে। রিয়েলি? হ্যাঁ। বেট লাগাবি নাকি আমার সাথে দাদা? যখন আমি ডক্টর হয়ে যাব তখন তুই কম্পাউন্ডার হবি আমার। ডান করে দে। বাচ্চারা, 2:45 বেজে গেছে, বাকি ঝগড়া যেতে যেতে করে নিও, ঠিক আছে? দিশা, ফৌজির মেয়ে তুই, কোথাও লেটে পৌঁছতে নেই। ইয়েস বাবা। এটা রোজকার রুটিন ছিল। ঠিক 3টের সময় রোহিত দিশাকে জনতপুরীতে তার ক্লাসে ড্রপ করত। চল, ঠিক 7টায় চলে আসবো তোকে নিতে। সে তো তুই রোজই আসিস দাদা। হ্যাঁ হ্যাঁ, তাও বলে দিচ্ছি, একলা কোথাও চলে যাস না। ওফো দাদা, আমি বাচ্চা নই আর। এক্স্যাক্টলি, সেই জন্যই তো বলছি। হ্যাঁ দিশা, বল। দাদা, আজ আমাদের নেক্সট স্যারের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমি 6টা নাগাদ ফ্রি হয়ে যাব। আরে কোনো ব্যাপার না, আমি 6টায় পৌঁছে যাব। আরে কিন্তু তুই 6টার সময় কি করে পৌঁছবি? তোরও তো ক্লাস 6:30টার সময় শেষ হয়, তাই না? আরে বাবা, ক্লাসটা করব না, শুধু তুই তৈরি থাকবি 6টার সময়। একদম নয়, আমি প্রাচী আর অদিতির সঙ্গে চলে আসবো। কিন্তু বাড়ি পৌঁছে আমাকে অবশ্যই ফোন করবি, বুঝলি?
ইয়েস মিস্টার কম্পাউন্ডার, যেমন আপনার অর্ডার। ঠিক আছে দাদা, বাই। আজ তোর হয়ে গিয়েছিল ইয়ার। আজ তো পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছি আমরাও। চল চল এবার সবাই বাড়ি ফিরি, নইলে ডাক পড়বে বাড়ি থেকে। আরে দিশা, চুপচাপ সোজা বাড়িতেই যাস, চাট খেতে দাঁড়িয়ে পড়িস না, নইলে তোর দাদা আমাদের ক্লাস নেবে। ওই আমার দাদা কোনো হিটলার নয় যে ক্লাস নিয়ে নেবে। আরে চল যা এখন, কাল দেখা হচ্ছে। দিশা, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি দাদা। রোহিত কোথায়? ওই আজ আমার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল তো সেই জন্য। ও ওকে, চল 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 আয়, আমি ড্রপ করে দিচ্ছি। আয়। আরে না দাদা, আপনি তো এই দিকে যাচ্ছেন না, আপনার উল্টো দিক হয়ে যাবে, আমি চলে যাব। ইউটার্ন বলে একটা কথা আছে, শুনেছিস নিশ্চয়ই। কিন্তু দাদা শুধু শুধু কষ্ট করবেন আপনি, আমি চলে যাব। রোহিত গাড়িতে থাকলে তোকে এইভাবে একলা বাড়িতে ফিরতে দিত না তো? চুপচাপ বসে পড়। ডক্টর দিশা, চুপচাপ বসে পড়ো। চল চল চল, বস বস। দিশার জয়ের গাড়িতে বসতে কোনো আপত্তি ছিল না, কোনো রকম ইতস্ততও করেনি। জয় ওদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল। আরে জয় দাদা, আমরা আমাদের কলোনি তো পেরিয়ে গেলাম। একটু আমার বাড়ি হয়ে যাই, তারপর ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু কেন দাদা? আরে ওই আমার পেরেন্টসের সঙ্গে তোকে দেখা করাতাম। কেন জয় দাদা? ব্যাস, আমাদের পাড়ার হবু ডক্টরের সঙ্গে মিট করতে চাই। কিন্তু আসলে হয়েছে কি, বাড়িতে মা বাবা রোহিত দাদা সবাই আমার জন্য ওয়েট করছে। দিশা, 2 মিনিটের তো ব্যাপার। মা বাবার সঙ্গে একবার দেখা করে নে, তারপর সেখান থেকে ইউটার্ন বুঝিস তো? জয়ের সঙ্গে প্রায় রোজই দেখা হতো দিশার, বহু বছরের পরিচিত। দিশা ভাবতেই পারেনি জয়কে কোনো রকম সন্দেহ করা যায়। তুই একটু অপেক্ষা কর দিশা, আমি বাবার ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? এনে তাড়াতাড়ি খেয়ে নে, ঠিক আছে? তারপর বাবা মার সঙ্গে দেখা করব, তারপর সোজা তোর বাড়ি। না দাদা ঠিক আছে, আপনি চলুন। ওহো, ফর্মালিটি খুব করিস তুই, খেয়ে নে না। দিশা বলেছিল যে ওর তেষ্টা পায়নি, কিন্তু তারপরেও জয় ওকে কোল্ড ড্রিঙ্ক অফার করে। কিন্তু দিশা এই বিপদ সংকেতকে একেবারেই বুঝতে পারল না। ফ্ল্যাটের দরজায় তালা লাগানো সত্ত্বেও দিশার মনে জয়ের উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ হলো না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। জয় দাদা,
আপনি তো বলেছিলেন যে আপনার মা বাবার সঙ্গে দেখা করাবেন। কোথায় ওরা? কোথায় বাইরে গেছে হয়তো, এসে যাবে। তুই ভেতরে তো চল। কিন্তু আপনি তো বলেছিলেন যে 2 মিনিটেই হয়ে যাবে। ব্যাস 2 মিনিটেই হয়ে যাবে জানেমান। এইসব কি আজে বাজে কথা। দিশার কোল্ড ড্রিঙ্কে জয় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আপনার দ্বারা ডায়াল করা নম্বর এখন সুইচ অফ করা আছে। প্রথমে আমার ফোন কেটে দিল, তারপর এখন সুইচ অফ করে দিল। বাবা রোহিত, তুই ওকে কেন একা আসতে দিলি? আই এম সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। অজ্ঞান অবস্থাতেও কি সুন্দর লাগছিস তুই, কিন্তু তোকে এনজয় জ্ঞান ফিরলেই করব। কত মাস ধরে অপেক্ষা করেছি, আরো নয় খানিকটা অপেক্ষা করলাম। ও বলছিল ওর বন্ধু প্রাচী আর অদিতির সঙ্গে ফিরবে। হ্যাঁ দাদা, ও আমাদের সঙ্গেই ফিরেছিল। বিকাশপুরীর মোড়ে আমরা আমাদের পথে গেলাম আর ও ওর পথে। আচ্ছা, ও কি কারোর সঙ্গে কথা বলছিল, কিংবা অচেনা কেউ যে ওকে লিফট দিয়েছিল? জানি না দাদা, আমরা তো বাস ওখান থেকে চলে গেছি। তারপর কি হয়েছিল আমি আর কিছু জানি না। জনতপুরী, বিকাশপুরী, উত্তমনগর, এইসব জায়গা এরা তন্ন তন্ন করে খুঁজল। রোহিত আর দিশার বাবা চেষ্টার কোনো ত্রুটি রাখল না। সব বান্ধবী, চেনা জানা সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন তারা। সবারই একটাই উত্তর ছিল, আমরা দিশাকে দেখিনি। কি নরম আমার পুতুল সোনা, কি নরম তুমি। জ্ঞানে ফেরার জন্য সময় নিচ্ছ? হ্যাঁ, কষ্ট দিচ্ছ আমাকে, কষ্ট দিচ্ছ। কোনো ব্যাপার নয় জানেমান, কোনো ব্যাপার নয়। অপেক্ষা করারও একটা নিজস্ব মজা আছে, করবো। আই লাভ ইউ। হতাশ আর চিন্তিত দিশার বাবা এবং রোহিত শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হলেন। কোন ছেলের সঙ্গে চক্কর? কোন বয়ফ্রেন্ড? আরে না না স্যার, আমার বোন খুব ছোট, 16 বছরের মেয়ে আর নিরুদ্দেশ। দেখুন, পড়াশোনা ছাড়ার কিছুই ভাবতো না দিশা। খারাপ একটা কিছু নিশ্চয়ই হয়েছে ওর সঙ্গে ইন্সপেক্টর সাহেব। লাস্ট কখন কথা হয়েছে ওর সাথে? বিকেল 5টায় স্যার। ওর ক্লাস থেকে ফোন করেছিল, কিন্তু যখন ফিরতে অনেক লেট হয়ে গেল তখন আমি চেষ্টা করলাম ওকে ফোন করার, কিন্তু প্রথমে ওর ফোন কাটা হলো, তারপর অফ হয়ে গেল। আমি টানা চেষ্টা করে গেলাম ওর সঙ্গে কথা বলার, কিন্তু কোনো লাভ হয়নি স্যার। আগে কখনো হয়েছে এরকম? আমি আপনাকে বললাম না একটু আগে ইন্সপেক্টর সাহেব, ও পড়া ছাড়া কিছুই ভাবতে পারে না। তা না, তখন থেকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কি এসব? আমি একজন ফৌজি, আমার 16 বছরের মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। প্রত্যেক সেকেন্ডে ওর জন্য বিপদ বেড়ে চলেছে, আর আপনি এখানে ওর ক্যারেক্টারের উপর সন্দেহ করছেন। হাবিলদার সাহেব, শান্ত হন একটু, শান্ত হয়ে যান প্লিজ। বিনা ডিটেলসে অন্ধকারে তীর চালিয়ে কি লাভ?
আপনি একজন ফৌজি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। শেষবার কোথায় দেখা গেছে? বিকাশপুরের রাস্তায় স্যার, ওর ফ্রেন্ডের সঙ্গে ছিল। ওই তেমাথা থেকে ওরা আলাদা আলাদা হয়ে গেছিল স্যার। সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে পুলিশ তৎক্ষণাৎ এই কেসে ঝাঁপিয়ে পড়ে। সিং, ইয়েস স্যার। মেয়েটার ফোন সার্ভিলেন্সে দিয়ে দাও, লোকেশন ট্র্যাক করো, কুইক। ইয়েস স্যার। পুলিশ প্রথমে কোচিং ইনস্টিটিউটের মালিককে জিজ্ঞাসাবাদ করে। ও নো, দিশার কোচিং ক্লাসের কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হতেই পারে না। ইটস নট পসিবল। ও তো ডক্টর হওয়া ছাড়া আর কিছুই ভাবতো না। দিশার বান্ধবীদের নিয়ে পুলিশ তৎক্ষণাৎ বিকাশপুরীর রাস্তায় পৌঁছয়। স্যার, এই পয়েন্ট থেকে ও ওদিকে গেছিল, আমরা এদিকে। রোহিত, যদি কখনো তুমি ওকে কোচিং ইনস্টিটিউট থেকে পিক আপ না করতে পারতে, তখন ও ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরতো কিভাবে? টিটিসির বাসে করে স্যার। হ্যাঁ স্যার, স্কুল থেকেও টিটিসির বাসে করেই বাড়ি ফিরতো। বিকাশপুরী রাস্তার কাছাকাছি থাকা সব ফুটপাতে শোয়া লোকেদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। স্যার, কি ছাড়ুন না স্যার, কি হয়েছে? এই মেয়েটাকে দেখেছিস? এই তেমাথা থেকেই নিখোঁজ হয়েছে সন্ধ্যে 6টা নাগাদ। হ্যাঁ স্যার, দেখেছি। একটা সাদা মারুতি ভ্যানের লোকের সাথে কথা বলছিল। গাড়ির নম্বর এতটা মনে নেই স্যার। লোকটাকে দেখতে কেমন? ঠিক মতো মনে পড়ছে না স্যার। যতটা ভালো করে মনে আছে ততটাই বল, তাড়াতাড়ি বল। ব্যাস স্যার, জোয়ান ছিল, তাগড়াও ছিল। নিজের মর্জিতে গেছিল নাকি জোর করে? আরে স্যার, কেউ জবরদস্তি নিয়ে গেলে আমরা কি এরকম চুপচাপ বসে থাকতাম? দেখেছেন, নিজেই কথা বলছিল, নিজের মর্জিতেই গাড়িতে বসেছিল। মানে গাড়িটা কোনো চেনা জানা কারোরই ছিল? এবার বলুন। কেউ চেনা জানাই হবে। সাদা মারুতি ভ্যান আছে যার। স্যার, স্যার মেয়েটার সেলফোন লাস্ট দ্বারকা এলাকাতে অ্যাক্টিভেটেড ছিল। তারপর থেকে ওর ফোন সুইচড অফ আছে স্যার। দেখলেন, আমাদের ভুল বুঝবেন না। বাচ্চারা ভুল করেই বসে। অল্প বয়স, ভয় পেয়েছে হয়তো, সকালেই হয়তো ফোন করে নেবে। চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। দিশার বাড়ির লোক পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল। ওদের দিশা কারো সঙ্গে সারা রাত বাইরে, এটা ভাবা ওদের পক্ষে অসম্ভব ছিল। কে ছিল সেই লোক যার সাথে ও নিজের মর্জিতে গিয়েছিল? রোহিত আর তার বাবা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে দিশাকে নিখোঁজ করে দেওয়া লোকটি ওদেরই খুব ঘনিষ্ঠ ছিল। খোলো। বলো। হ্যালো দাদা, দাদা আমাকে বাঁচা দাদা। ছুটকি, ছুটকি তুই কোথায়? আমি জানি না দাদা, আমাকে নিয়ে যাও। দেখ ছুটকি, তুই ঘাবড়াস না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। দাদা, দাদা ওই দাদা। আমি ছুটকি, বোন তুই কোথায়? ছুটকি, দিশা। ছুটকি, ভালো তুই আমার সঙ্গে কথা বল। ছুটকি, ছুটকি, দিশা। রোহিত, কি হয়েছে? কি হয়েছে বল। ফোন কেটে গেল বাবা। দাদা,
দাদা আপনি কি করছেন দাদা? দাদা দাদা আমি বাড়ি যেতে চাই দাদা। আমার কি দোষ বলুন দাদা? অনেক বড় দোষ তোর। তুই প্রয়োজনের থেকে বেশি সুন্দর। আমি হাত জোর করছি যেতে দিন প্লিজ। যেতে দেবো মানে? আমি তোকে নিজে ড্রপ করে দিয়ে আসবো। স্যার নাম্বার ট্রেস হচ্ছে স্যার, একটু সময় লাগবে। আর কত টাইম লাগবে স্যার? আমার মেয়ের প্রাণ সংকটে আছে। ও সাহায্য চাইছিল স্যার, ও কাঁদছিল। আপনি কিছু করুন না প্লিজ। একবার লোকেশনের খোঁজ পেয়ে যাই বাস। দ্বারকাতে ওর ফোন অফ হয়েছিল। দ্বারকাতে দু একটা গলির মামুলি পাড়া নয়। আমার মেয়েও কোনো মামুলি মেয়ে নয় স্যার, ও কাঁদছিল। আপনি বুঝতে পারছেন তো স্যার? সিং, ইয়েস স্যার। পুরো জায়গা কন্ট্রোল করে নাও। ফুল ফোর্স, ফুল অ্যালার্ট। জগৎপুরি থানাকে ইনফর্ম করো স্যার তাড়াতাড়ি। আর সবাইকে বলো দ্বারকা পৌঁছতে। দ্বারকা দিল্লির একটা অনেক বড় উপনগর, আর পুলিশের কাছে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন ছিল না। প্রতিটা মিনিট দামি ছিল। পুলিশ, দিশার দাদা আর দিশার বাবা পাগলের মতো সব দরজায় কড়া নাড়ল। দিশা কিন্তু কাছাকাছি ছিল, কিন্তু আসল ঘটনা হলো সে ওখানে থেকেও অনেক দূরে চলে গিয়েছিল। আমার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ চল। সূর্য উঠে গেল, কিন্তু অন্ধকার যেমনকার তেমনই ছিল। দিশার কোনো খবর ছিল না, কোনো সূত্র মেলেনি, কিছু না। আপনার দ্বারা ডায়াল করা নম্বর এখন সুইচ অফ করা আছে। স্যার ওই সেল নাম্বার দ্বারকা এলাকারই ছিল। কি হলো সিং সাহেব? সেল নাম্বার দ্বারকারই ছিল। সেল টাওয়ার মার্কেট এরিয়াতে আছে স্যার, কিন্তু সেলফোনের এক্সাক্ট লোকেশনের খোঁজ পাওয়া যাচ্ছে না। কার নামের নম্বর এটা? ওই কোন এক জয় যাদব। জয় যাদব? জয় যাদব? এই জয় যাদবটা কে? প্রপার্টি ডিলার স্যার। আমি ওকে ভালো করে চিনি স্যার। আমরা সবাই ওকে ভালো করে চিনি স্যার, কিন্তু ছুটি ওর সাথে কেন যাবে? আর কোথায় যাবে স্যার? ও কোথায় থাকে? স্যার আমি ওর বাড়ি চিনি না, কিন্তু ওর দোকানটা খুব ভালো চিনি। তালার দিকে এইভাবে দেখলে তালা খুলে যাবে না জানেমান। হ্যাঁ, যদি ভালোবেসে দেখে থাকো তাহলে যদি খুলে যায়। আপনি যা চেয়েছিলেন সেটা করেছেন। সব নোংরা, সব নোংরা। চল মিথ্যেবাদী। এই যে কত এনজয় করলি। হ্যাঁ প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। আরে তুই যাওয়ার কথা বলছিস? হ্যাঁ, আরে তোর জন্য প্রাণ দিতে রাজি আছি আমি। যদি কেউ তোকে ছোঁয় না, তাকে খুন করে ফেলবো আমি। চা খাবি? আমাকে বাড়ি যেতে দিন। চা না খেয়ে বাড়িতে যেতে পারবি না তুই। চা খাবি তো খা। আরে শোন, কাল রাতে আমি একটা ব্যাপার নোটিস করেছি। হ্যাঁ, খুব শক্তি আছে না তোর মধ্যে? হ্যাঁ, পরের বার এই শক্তি দেখালে না, এই ঘাটটাকে এক ঝটকাতে ভেঙে দেবো, বুঝেছিস শালি? হ্যাঁ,
এই ভেঙে ফেলো তালা। প্রতিটা কোণের তল্লাশি নাও। দিশা দরজা খোল, দিশা দরজা খোল। কি করছিস তুই? হ্যালো দাদা দাদা দাদা, ও জয় যাদব দাদা। হ্যাঁ চুটকি, আমি জানি ও জয় যাদব। তুই ওর সঙ্গে আছিস না? হ্যাঁ দেখ দেখ, তুই আমাকে সব বল। কোথায় থাকে ও? আর তুই এখন কোথায়? জানি না, আমি জানি না দাদা, আমি জানি না দাদা, আমি কার সাথে কথা বলছিস তুই? আমার বোন, দ্বারকাতেই আছিস না তুই? দেখ, মনে করে বল, মনে করে বল, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। আমার কিছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আর আমি কিছু মনে করতেও চাই। আমি মায়ের কাছে যেতে চাই। সব নোংরা হয়ে গেছে দাদা, সব নোংরা। আমাকে নিয়ে যা এখান থেকে প্লিজ। কি বলছিস তুই বোন? দাদা দাদা দাদা, হয়ে গেছে দাদা, হয়ে গেছে দাদা। চুটকি চুটকি চুটকি! রোহিত, কি হয়েছে? আমি হারামজাদাটাকে মেরে ফেলবো স্যার। ও কি ওর অ্যাড্রেস বলেছে? অ্যাড্রেস বলেছো? কোথায় ও? দিশা কোথায় আছে? গুলি মেরে দেবেন ওকে স্যার, একেবারে প্রাণে মেরে দেবেন কুকুরটা। কিছু বললো? কোথায় আছে? লোকেশন ট্রেস হয়ে গেছে স্যার। স্যার লোকেশন অনুযায়ী দ্বারকা সেক্টর 16 বিট শাস্ত্রী কমপ্লেক্স থেকে লোকেশন ট্রেস হয়েছে স্যার। মুভ, চলো ফাস্ট। ওদেরকে জানিয়ে দিচ্ছিস তুই? ফোন করলি শালি? শালি শালি শালি, কোথায় পালাচ্ছিস তুই? আগে তালা খোল। নাটক কম কর, নিচে রাখ। লাস্ট টাইম বলছি, আগে তালা খোল। দেখ দেখ দেখ, নিচে রাখ, নিচে রাখ। রাখবো না, আগে তালা খোল। খুব ঠিক আছে। শক্তি দেখাচ্ছিস? পুলিশ দ্রুত দিশার দাদা আর দিশার বাবাকে সঙ্গে নিয়ে দ্বারকা সেক্টর 16 বীর শাস্ত্রী কমপ্লেক্সে রওনা দিল। স্যার, এই বিল্ডিং এর ওয়াচম্যান বললো যে রাতে একটা লোক এসেছিল মারুতি ভ্যান করে, আর ওর সাথে একটা মেয়েও ছিল, আর সে এই বিল্ডিং এর 1353 রুমে থাকে। সিং। ইয়েস স্যার। ভাঙো তালা। দিশা 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 দিশা! দিশার মৃতদেহ পাওয়া যায় গলা কাটা অবস্থায়। দিশা! চুটকি চুটকি! ওহো, আমার ডক্টর নিয়ে ফিরে এসেছে স্কুল থেকে। বাবা, তোমাকে কতবার বলেছি আমাকে ডক্টর নি বলে ডেকো না, যখন হয়ে যাব তখন ডেকো। চুটকি ওঠ, চুটকি ওঠ, দেখ তো দাদা এসে গেছে। চুটকি, ঠিক 7টায় চলে আসবো তোকে নিতে, একলা কোথাও চলে যাস না। আমার বোনের সাথে কি হয়ে গেল? না স্যার,
আমরা কোনো চেঁচামেচির আওয়াজ শুনিনি, না কিছু শুনেছি না কিছু দেখেছি। এই জয় যাদবকে কতটা ভালো করে জানেন আপনারা? আরে 1 নম্বরে ছেচড় লোক, বদমাইশ একবারে। বলে নাকি প্রপার্টির দালাল, কিন্তু একদিন ছাড়া ছাড়া এক একটা নতুন মেয়েকে নিয়ে আসে। আমরা সোসাইটির সেক্রেটারিকে কতবার বলেছি যে এমন ভাড়াটাকে রেখো না কো। ওহ, তাহলে এটা ওর ফ্ল্যাট নয়? আরে না না, ও তো শুধু নিজের ফুর্তির জন্য এটা ইউজ করে। ওর বাড়ি তো শুনেছি হস্তসাল না কোথায় একটা। মা, এই ভয়ঙ্কর নির্মম ধর্ষণ আর হত্যাকাণ্ডের পরেও জয় যাদব খুবই স্বাভাবিকভাবে নিজের বাড়িতে গিয়েছিল, নিজের মা বাবার সঙ্গে দেখা করেছিল, যেন কিছুই হয়নি। জয় যাদব আছে? হ্যাঁ, কি দরকার বলছি। আরে 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 কি ব্যাপার, কি করছেন? আরে আমাদের বাড়িতে এটা কি হচ্ছে? তুই এখানে এখানে লুকিয়ে আছিস? স্যার আমি কি করছি? শালা, শয়তান, দিল্লি পুলিশের চোখে ধুলে দিবি। চল, স্যার আমি কি করেছি? আমাকে মারছেন না। আরে কি করছেন আপনারা? আরে কি করছেন আপনারা? কি করেছে আমার ছেলে? চুপ, একদম চুপ। আপনার ছেলে একটা মেয়ের প্রাণ নিয়েছে। মারবো না তো কি করব? পুজো করবো কি? আরতি করবো? মেরেই ফেলবো। বল। বলছি স্যার, সব বলছি। স্যার আমাদের অ্যাফেয়ার ছিল স্যার, আমরা শুধু এনজয় করছিলাম। এনজয় এনজয় এনজয়। পুলিশকে একটা খুবই জঘন্য ও ঘৃণ্য মিথ্যে কথা বলার চেষ্টা করলো। ওর বক্তব্য ছিল যে দিশা খুবই খারাপ মেয়ে ছিল আর সে নিজেই ফোন করে দেখা করার প্ল্যান বানিয়েছিল। সত্যি বল, একটাও যদি মিথ্যা কথা বলিস তাহলে ব্যাস, তারপর তুই আর বলতেই পারবি না। সত্যি সত্যি বল। বল সোয়ার, কি করেছিলি মেয়েটার সাথে? বল না। করেছিলাম। নাটক করছিল, ড্রামা করছিল। আমি বলেছিলাম ওকে বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু না, হিরোইন হতে চেয়েছিল স্যার। আমার মোবাইল কেড়ে নিয়েছিল, দাদাকে ফোন করে দিয়েছিল স্যার। তুই সিরিয়াসলি আমাকে মারতে যাচ্ছিলি শালি, আর আমি বোকা তোর জন্য প্রাণ দিতে রাজি ছিলাম। বাবা, দাদা তোমাকে ছাড়বে না। কিন্তু তুই ওদের ছেড়ে দিবি চিরকালের মতো। রক্তে মাখা ছুরি, দিশার ব্যাগ, দিশার সেলফোন সবই ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা গেল। জয়ের বিরুদ্ধে চার্জশিটে এই সমস্ত জিনিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রইল। পোস্টমর্টেম রিপোর্ট এটা প্রমাণ করল যে জয় যাদব দিশাকে ধর্ষণ করেছিল। রোহিতকে সারা জীবন এই কথাটা কুড়ে কুড়ে খাবে যে সেই রাতে ওর দিশাকে একলা ফিরে আসতে দেওয়া কখনোই উচিত হয়নি। দিশা মাত্র 16 বছরের ছিল, একজন কৃতী ছাত্রী যে ডাক্তার হতে চেয়েছিল। গবেষণায় বলছে যে 3/4 বেশি রেপ কেসে অপরাধী চেনা জানাই হয়, প্রায়শই কাছের সম্পর্কের হয়। দিশা সরল ছিল, জয় যাদবকে দাদা বলে ডাকত, কিন্তু ও এটা একটুও বোঝেনি যে এই দাদাই একদিন বাঘ হয়ে ওকে আঁচড়ে খাবে। পুরুষ যখন দরকারের চেয়ে বেশি মিষ্টি ব্যবহার করে তখন এই সম্ভাবনাই প্রবল হয় যে তার মনের ভিতরে বিকৃতি ভরে রয়েছে, আর তার থেকে সাবধান থাকা প্রয়োজনীয়। আমরা এটা মোটেই বলছি না যে বাচ্চারা, মেয়েরা এবং মহিলারা সব পুরুষকে সন্দেহের চোখে দেখুন, কিন্তু যদি বিপদের একটুও সম্ভাবনা থাকে, শোনা যায় অথবা বোঝা যায়, তাহলে সতর্ক থাকবেন, না বলবেন এবং ওই ব্যক্তির সঙ্গে একলা বেরোবেন না। ক্রাইম পেট্রোল দস্তক প্রতি সপ্তাহে অপরাধকে ছায়া থেকে আলোয় আনে। আমাদের সবাইকে অপরাধের এই সংকেতকে ভালোভাবে বুঝতে হবে। আবার দেখা হবে। জয় হিন্দ।